মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন অ্যালজেরনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে মৃতের জঙ্গল। আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন ওয়ার্ড হিল ল্যামন। তো একদিন সকালে ল্যামনকে রাতে দেখা একটা স্বপ্নের কথা বলেন লিঙ্কন। তিনি দেখেছিলেন স্ত্রী ও পরিবারের কিছু লোকজন নিয়ে হোয়াইট হাউসে ঢুকছেন তিনি, এবং ঢোকার পর দেখছেন একটি কাপড়ে ঢাকা মৃতদেহকে ঘিরে দাঁড়িয়ে শোক পালন করছে একদল লোক। কৌতূহল হতে তাদের মধ্যে একজনকে লিঙ্কন জিজ্ঞেস করেন যে কে মারা গেছে। লোকটি উত্তর দেয়, প্রেসিডেন্ট অজ্ঞাত আততায়ীর হাতে খুন হয়েছেন। এর কয়েকদিন পরেই 14 এপ্রিল 1865 সালে জন উইলকিস বুথের হাতে খুন হন তিনি। এ ঘটনা গুজব কিনা তার উত্তর ইতিহাস আর দিয়ে যায়নি, তবে পাতায় পাতায় এরকম নানা ঘটনা লিখে আমাদের সামনে সে প্রশ্ন রেখে গেছে, সত্যিই কি মৃত্যু আসার আগে দূত পাঠায়? অজ্ঞাত জগতের চিঠি কি আগাম সতর্ক করে যায় আমাদের? তবে আমি আপনাদের সতর্ক করতে পারি, ইংল্যান্ডের কোনো প্রত্যন্ত কুয়াশা ঢাকা গ্রামের প্রান্তে যদি কোনো জঙ্গলের খোঁজ পান, এবং সেই জঙ্গলের একটা বিশেষ অংশের গাছপালা যদি কালো হয়, এবং শীষ দিতে দিতে কাউকে যদি সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে দেখেন, তবে আর সেখানে না দাঁড়িয়ে শটান নুলটো মুখে দৌড় দিন। তবে আমার সতর্কতায় কান কেনই বা দেবেন? অ্যালজেরনন ব্ল্যাকউড বললে কান দেবেন তো? বেশ, শুনতে থাকুন তার কাহিনী উডস অফ দি ডেড অবলম্বনে আমাদের আজকের গল্প মৃতের জঙ্গল। যে ঘটনাটার কথা বলছি সেটা আজ থেকে বহু বছর আগের। সে সময়ে পেশার প্রয়োজনে ইংল্যান্ডের প্রান্তিক গ্রামগুলোতে হামেশাই ঘুরে বেড়াতে হতো আমাকে। তখন রাস্তাঘাটের অবস্থা এত ভালো ছিল না। এমন অনেক প্রত্যন্ত গ্রাম চষে বেড়াতে হতো যেখানে একটা রাত থাকার মতো সামান্য একটা হোটেল জোগাড় করতেই কাল ঘাম ছুটে যেত আমার। মধ্যে মধ্যে আবার এমন কিছু গ্রামে কাজ পড়তো যেখানে একবার পা ফেললে আর অন্য কোথাও যেতে ইচ্ছাই করতো না। যে গ্রামের কথা বলছি তার নাম আজ আর এই গল্পে উল্লেখ করতে চাই না। মোট কথা, কোনো এক গ্রীষ্মের সকালে সেই জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রামের দোতলা হোটেলে আমি সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। হোটেলটার কথা আজও স্পষ্ট মনে আছে আমার, আর সেই লোকটার কথা না, প্রথম থেকেই বলা যাক। হোটেলের সঙ্গে লাগোয়া রেস্তোরাঁটা খুব একটা বড় সড়ো নয়। বোঝাই যায় এখানে খুব বেশি লোকজন খেতে আসে না, ফলে জায়গাটা বাড়ানোর দরকারও হয়নি। আমি যে টেবিলে বসে খাচ্ছি তার ঠিক পাশেই একটা ছোট্ট কাঁচের জানলা আছে। সেই জানলা দিয়ে এখন গ্রীষ্মের ফাঁকা মাঠ, জঙ্গল আর মানুষের ঘরবাড়ি হাতে আঁকা ছবির মতো দেখা যাচ্ছে। হোটেলের ঠিক বাইরেই একটা ছোট ফুলের বাগিচা করা আছে। সেখান থেকে প্রজাপতি উড়ে এসে মাঝে মাঝে বসছে জানলার উপর। সব মিলিয়ে খেতে খেতে বাইরে তাকালে গ্রাম্য দৃশ্যের সরলতায় ভারী হালকা হয়ে যাচ্ছে মনটা। খেতে খেতে রেস্তোরাঁর দরজার দিক থেকে একটা আওয়াজ পেয়ে আমি ফিরে তাকিয়ে দেখলাম বেশ বয়স্ক এক ভদ্রলোক দরজা খুলে ভিতরে আসছেন। হাতে একটা ছোট কাগজ, গায়ে খয়েরি রঙের দীর্ঘদিনের না কাচা একটা কোট। সেদিকে গুরুত্ব না দিয়ে আমি আবার খাবারে মন দিলাম। ভদ্রলোক কিন্তু এগিয়ে এসে আমার সামনের টেবিলেই বসে পড়লেন।
তারপর হাতের কাগজটা টেবিলের উপর নামিয়ে রেখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেন এক টানা। কোনো খাবার অর্ডার দেওয়ার খুব একটা তাড়া আছে বলে মনে হলো না। ঘোলাটে চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেই যেন এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি। এর মাঝে হোটেলের মালিকের মেয়েটি একবার কাউন্টার ছেড়ে বাইরে এসে আমার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে গেল। খেয়াল করলাম আমার সামনের বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করা তো দূরের কথা, তার দিকে একবার ফিরেও তাকালো না মেয়েটা। এই ব্যাপারটায় আমি খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু একটা ব্যাপার ভেবে একটু খটকা লাগলো আমার। এই টেবিলটায় যেহেতু আমি বসেছি এবং অন্য টেবিল ফাঁকাও আছে, তাই লোকটার আমার টেবিলে এসে বসাটা মোটেই সহবত নয়। প্রথমে ভেবেছিলাম খেতে খেতে আমার সঙ্গে খোশ গল্প করার ইচ্ছাতেই আমার সামনে এসে বসেছেন তিনি, কিন্তু তাও তো নয়। এখনো একইভাবে জানলার দিকে শূন্য চোখে চেয়ে রয়েছেন। ভারী অদ্ভুত ব্যাপার তো। এতক্ষণে তাকে ভালো করে লক্ষ্য করলাম আমি। বয়সের ভারে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছেন ভদ্রলোক। জামা কাপড়েও যেন সময়ের জং পড়েছে। মুখের চামড়া শুকনো আপেলের মতো বলিরেখায় ভরা। কোটের ভিতরে রং উঠে যাওয়া স্ট্রাইপড শার্ট দেখা যাচ্ছে। হাতে একটা সরু লাঠি। শরীরের মধ্যে একমাত্র শৌখিনতার ছাপ আছে মাথার চুলে। যত্ন করে আঁচড়ানো এক মাথার রূপলি চুল। মনে মনে ভাবলাম হয়তো লোকটাই হোটেলের হত্যাকর্তা গোছের কেউ হবে, যখন খুশি যেখানে খুশি এসে বসে পড়তে পারে। আমি বাইরে মন দেওয়ার চেষ্টা করলাম। একটু দূরে কিছু নাম না জানা ফুল গ্রীষ্মের খোলা হাওয়ায় মাথা দোলাচ্ছে। বোঝা যাচ্ছে মৃদু একটা হাওয়া দিচ্ছে বাইরে। জানলা থেকে কিছুটা দূরে খাওয়ার পরে ব্যবহার করার জন্য এক গামলা জল রাখা আছে। তার উপরে সকালের রোদ পড়ে চিকচিক করে উঠছে জলটা। সেদিকে তাকিয়ে লোকটার কথা ভুলেই গেছিলাম আমি। এমন সময় তার গলার আওয়াজ শুনে একটু চমকে উঠলাম। আপনি এদিকে নতুন, তাই না? কোনো সম্বোধনের বালাই নেই, তাও একটা মিহি আন্তরিকতা ছিল তার গলায়। নিজে থেকেই আমার ঠোঁটের কোণায় একটা হাসি চলে এলো। বললাম, আগে হ্যাঁ, আমি পায়ে হেঁটে এগ্রাম ওগ্রাম চষে বেড়াই, এদিকটায় আগে আসিনি। আমি কিন্তু গোটা জীবনটাই প্রায় এখানে কাটিয়ে দিয়েছি। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রলোক। আজ আবার অনেকদিন পর ফিরে এলাম। ও, মানে এখন আর এখানে থাকেন না? না, চলে গেছি বহুদিন আগে। কিন্তু লোকটার গলা বিষণ্ণ হয়ে এলো। মাঝে মাঝে ভারী আফসোস হয় জানেন। এত উজ্জ্বল রোদ, এই মিষ্টি ফুলের গন্ধমাখা বাতাস, এখানকার ঘন সবুজ জঙ্গল, এসব অন্য কোথাও পেলাম না আর। আমি খেতে খেতে মাথা নাড়ালাম। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। জায়গাটাকে যেন একটা রূপকথার বই থেকে তুলে এনে কেউ ফেলে দিয়েছে এখানে। সে থেকেই কেন জানি না খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠোঁট চেপে একটু হেসে মাথা দোলালেন ভদ্রলোক। সত্যি কথা বলতে কি, এখানে একবার এলে আর ফিরে যেতে ইচ্ছা করে না আমার। বারবার ভাবি আসবো না, কিন্তু আসতে হয়। কাজটা আসলে এত দরকারি যে। কি কাজ বলুন তো? আমি চামচ প্লেটের উপর রেখে জিজ্ঞেস করি। একজনকে এখান থেকে নিয়ে যেতে হবে। সে যাওয়ার জন্য তৈরি নয়, তাও। কথাটা শেষ না করেই কাগজটা টেবিলের উপর থেকে তুলে নিলেন ভদ্রলোক।
নতুন উদ্যমে বললেন, এক কাজ করুন না, আপনি আজকের দিনটা এখানে কাটিয়ে যাবেন তো? হ্যাঁ, তেমনই তো ইচ্ছা আছে। বেশ, তাহলে আসুন না কাল ভোরের দিকে। ভদ্রলোকের গলায় আন্তরিকতাটা বেড়ে উঠেছে এবার। কোথায়? মৃতের জঙ্গলে। মনে হলো ভদ্রলোক যেন অনেক দূর থেকে কথা বলছেন। হাওয়ার সঙ্গে ভেসে এসেছে কথাটা আমার কানে। কিংবা জানলার ঠিক বাইরে যে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার চূড়ো থেকে আমার উদ্দেশ্যে কিছু বলেছে কেউ। আমি প্রতিধ্বনিটুকু শুনতে পেয়েছি। মনে হলো এতক্ষণের উজ্জ্বল রোদ হঠাৎই মরে এসেছে। জানলার উপরে এতক্ষণ একটা হলুদ প্রজাপতি খেলা করছিল, এখন অন্য একটা প্রজাপতি উড়ে এসেছে তার জায়গায়। এর গায়ের রং ঘন কালো। আচমকাই দরজা খোলার শব্দে আমার চমক ভাঙল। হোটেল মালিকের সেই মেয়েটি আবার এসে ঢুকেছে ঘরে। ভারী মিষ্টি দেখতে মেয়েটিকে। জটিলতাহীন লাবণ্যে ভরা মুখে একটা গ্রাম্য সৌন্দর্য খেলা করে যায় তার। অথচ এই মুহূর্তে কেন জানি না ভারী কুৎসিত মনে হলো আমার তাকে। চোখ দুটো কি নিষ্প্রভ। তার দিক থেকে চোখ ফিরিয়েই আমি অবাক হয়ে গেলাম। একটা মৃদু কম্পন আমার শরীর চেপে ধরল। পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিলাম আমি। আমার সামনের চেয়ারটা মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে। এখন তার উপরে দুপুরের রোদ এসে পড়েছে। খাঁ খাঁ করছে ফাঁকা চেয়ারটা। সেখানে কেউ নেই। ঠিক স্বপ্নের চরিত্রের মতো হারিয়ে গেছেন ভদ্রলোক। মেয়েটিকে লোকটির ব্যাপারে জিজ্ঞেস করতে এসে বলল, আমি নাকি সারাটাক্ষণ একাই বসেছিলাম। কোনো বৃদ্ধ লোককে এসে বসতে দেখেনি সে। আমার দিকে একবার সন্দেহের দৃষ্টি হেনে আবার ভিতরের দিকে পা বাড়িয়েছিল মেয়েটি। আমি তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে মৃতের জঙ্গল কোথায় আছে? এক পলকের জন্য মেয়েটার মুখে একটা আতঙ্কের ছাপ লাগলো। ফাঁকা চেয়ারটার দিকে আর চোখে একবার দেখে নিয়ে এসে বলল, উনি এসেছেন? তার মানে কে এসেছিলেন? প্রতিবার গ্রামে কেউ মারা যাওয়ার আগে উনি আসেন। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল। তাদের পেট থেকে কথা বের করতে বেশি বেগ পেতে হয় না। আমাকেও সেই মেয়েটি থেকে কথাগুলো বের করতে সেদিন খুব একটা কষ্ট করতে হয়নি। সে নিজে থেকেই গোটা ব্যাপারটা খুলে বলে আমায়। তার এলোমেলো বক্তব্য শুনে যেটুকু আমি বুঝেছিলাম তার সবটাই এখানে বলে রাখছি। যে হোটেলটায় বসে আমি খাওয়া দাওয়া করছিলাম সেখানে আগে একটি ফার্ম হাউস ছিল। ইয়োমেনের এক মাঝবয়সী ভদ্রলোক সেই ফার্ম দেখাশোনা করতেন। বছর 60 বয়স অবধি দারিদ্র্যের সঙ্গেই সংসার চালাচ্ছিলেন তিনি। এমন সময় কিছু একটা দুর্ঘটনায় ভদ্রলোকের একটি ছেলে মারা যায়। তাতে করে বেশ কিছু টাকা লোকটির হাতে আসে। শেষ বয়সে হাতে টাকা এলে মানুষের আর ফুর্তি করার মতো তেমন কিছু থাকে না। ফার্মের দেখাশোনা না করলেও সংসার চলে যাবে তার। ফলে যা হয়, কাজকর্ম ছেড়ে গ্রামের এদিক ওদিক ঘুরতে শুরু করলেন তিনি। মারা যাওয়ার কয়েক মাস আগে কিছু খ্যাপাটে উদ্ভট কথাবার্তা বলতে শুরু করলেন ভদ্রলোক। অনেকে বলতো সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে হঠাৎ বড়লোক হয়ে যাওয়ায় নাকি তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি নাকি এমন কিছু দেখতে পেতেন যা স্বাভাবিক লোকে দেখতে পায় না। মাঝে মাঝে অদ্ভুত উড়ে শব্দ আর ফিস ফিস শুনতে পেতেন। যাই হোক, লোকে তাকে খুব একটা ঘাঁটাতো না। সন্ধ্যের পর থেকে তার বাড়ির আশেপাশে খুব একটা ঘেঁষতো না কেউ।
মোট কথা একটা রহস্য আর গুজব জড়িয়ে গেছিল তার নামের সঙ্গে। ফার্মের ঠিক পিছন থেকেই পাহাড়ের ঢালে একটা জঙ্গল শুরু হয়, উঁচু পাইন গাছের জঙ্গল। সেই জঙ্গলের একটা অংশের গাছপালায় কিছু কারণে একটা কালো রং ধরে থাকত, সবুজ হতো না তারা। সেই অংশটাকে ভদ্রলোক মৃতের জঙ্গল বলতেন। তার একটা কারণও ছিল। গ্রামের কেউ মারা যাওয়ার ঠিক আগে তাকে গান গাইতে গাইতে ওই জঙ্গলের দিকে হেঁটে যেতে দেখতে পেতেন ভদ্রলোক। একবার সেই জঙ্গলে ঢুকলে তারা আর বেরিয়ে আসতো না। যাদের জঙ্গলে ঢুকতে দেখতেন তাদের নাম স্ত্রীর কাছে মাঝে মাঝে বলতেন তিনি। তার থেকে গ্রামের বাকিদের মুখেও রটে যেত সেই খবর। আশ্চর্যের কথা হলো, যাদের নাম উনি বলতেন তারা সত্যি কিছুদিনের মধ্যে মারা যেত। মাঝে মধ্যে হাতের ছোট লাঠিটা নিয়ে ওই মৃতের জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াতেন তিনি। স্ত্রীকে বলে যেতেন যে তার সমস্ত মৃত বন্ধুকে ওই জঙ্গলের ভিতরে হারিয়ে যেতে দেখেছেন, একদিন নিজেও হারিয়ে যাবেন। জঙ্গলটা ভারী ভালোবাসতেন ভদ্রলোক। একদিন তার স্ত্রী পিছন পিছন গিয়ে দেখেন জঙ্গলের যে জায়গাটা সব থেকে ঘন, সেখানে একটা বড় পাইন গাছের নিচে দাঁড়িয়ে অদৃশ্য কারো সঙ্গে কথা বলছেন ভদ্রলোক। স্ত্রীকে সেখানে দেখতে পেয়ে খানিক ধমক দেন, বলেন, এভাবে আর কোনোদিন আমাকে বিরক্ত করতে এসো না। আমি কথা বলি ওদের সঙ্গে, ওরা আমাকে শেখায়, জানায়। মৃত্যুর আগে সবকিছু জানতেই হবে আমাকে। গ্রামের দিকে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তারপর থেকেই জঙ্গলটার মৃতের জঙ্গল বলে বদনাম রটে যায়। যাই হোক, 60 বছরের জন্মদিনের দিন রাতে ভদ্রলোক স্ত্রীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলেন, এবার মনে হয় তোমাকে ছেড়ে যেতে হবে আমাকে। মৃতের জঙ্গল আমায় ডাকছে। তবে চিন্তা করো না, একদিন তুমিও সে পথে হেঁটেই চলে আসবে আমার কাছে। মহিলা তাকে যেতে দিতে চাননি, কিন্তু একরকম জোর করেই তার হাতের বাঁধন ছাড়িয়ে জ্যোৎস্না মাখা পথ দিয়ে হেঁটে শীষ দিতে দিতে সেই জঙ্গলে গিয়ে ঢোকেন ভদ্রলোক। সেদিন রাতেই তার স্ত্রী ঘুম ভেঙে দেখেন বিছানায় নিষ্পন্দ হয়ে শুয়ে আছেন তিনি, দুটো হাত দুদিকে ছড়ানো, মৃত। এত অবধি গল্প আমি সেই মেয়েটির থেকে উদ্ধার করেছিলাম। গল্পটা শেষ করে সে বলেছিল, তবে আপনার আগেও বেশ কয়েকজন ঠিক ওই চেয়ারটাতে বসে থাকতে দেখেছি ওনাকে। উনি এসে বসে বাইরের দিকে তাকিয়ে থাকেন, মাঝে মাঝে কাঁদতেও দেখেছি কেউ কেউ। ওকে দেখে ভয় পায় না কেউ? কৌতূহলী চোখে জিজ্ঞেস করেছিলাম আমি। পায়, যে দেখে সেই পায়। আপনার সাথে তো কথা হয়েছে। হ্যাঁ, উনি বলছিলেন কাউকে নিতে এসেছেন। নিতে এসেছেন? ভয়ে ভয়ে চোখে মুখ তোলে মেয়েটি। কাকে? সেটা বলেননি, আমি জিজ্ঞেসও করিনি। আমার দিকে প্রায় 1 মিনিট একইভাবে তাকিয়ে টেবিল থেকে প্লেট তুলে নিয়ে ধীরে ধীরে সরে পড়ল মেয়েটা। মনে হলো আরও কিছু যেন আমাকে বলতে চেয়েছিল সে, কিন্তু শেষ মুহূর্তে না বলাই ভালো বলে এড়িয়ে গেছে। সে হোটেলেই রাতটা কাটাবো বলে ঠিক করলাম।
দুপুরটা একটু ঘুমিয়ে নিয়ে বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরে দেখতে। জানলা দিয়ে যতটা দেখা গেছিল জায়গাটা তার থেকে ঢের বেশি মনোরম। বিস্তৃত মাঠঘাটের উপর দিয়ে কিছুক্ষণ উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়ালাম। মাথার উপরে গাঢ় নীল আকাশে সাদা মেঘের দল সঙ্গী হলো সারা বিকেল। বিকেল সন্ধ্যের দিকে গড়িয়ে যেতে একটু একটু করে মিলিয়ে এলো তারা। এলাকার কিছু লোকের কাছেও একই গল্প শুনলাম। বুঝলাম ব্যাপারটা একটা আরবান লেজেন্ডের রূপ নিয়েছে। কৌতূহলটা কয়েক ধাপ বেড়ে উঠল আমার। ফেরার সময় হোটেলের পিছন দিকটা দেখতে গিয়েই জঙ্গলটা চোখে পড়ল। মৃতের জঙ্গল। সত্যি দূর থেকে দেখলে মনে হয় জঙ্গলের একটা বিশেষ অংশ যেন পুড়ে গেছিল কোনো কালে। সেখানকার গাছগুলোতে স্পষ্ট কালো ছোপ। ঘন কালো রঙের সেই ফাঁক দিয়ে দৃষ্টি আর এগোয় না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই হোটেলে ঢুকে এলাম। সেদিন রাতে দূরে চার্চের ঘন্টায় 12টা বাজতেই হোটেলের দরজা খুলে বেরিয়ে এলাম আমি। হোটেলের ঠিক পিছন দিকে একটা ছোট ধান ক্ষেত আছে। সেই ক্ষেত যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে জঙ্গল। জঙ্গলের ভিতরে প্রায় 1/2 কিলোমিটার হাঁটলে মৃতের জঙ্গলের কাছাকাছি পৌঁছানো যায়। যদিও অ্যাডভেঞ্চারের নেশা ততক্ষণে আমার মাথায় উঠেছে, তাও সেই অন্ধকারে ডুবে থাকা ধান ক্ষেত আর গভীর জঙ্গলের দিকে তাকিয়ে মনের ভিতরে একটা আশঙ্কা উঁকি দিতে লাগলো বারবার। ধান ক্ষেত বেয়ে ক্রমশ সেই জঙ্গলের দিকে এগোতে লাগলাম আমি। চারপাশ আশ্চর্য রকম নিস্তব্ধ হয়ে আছে। ঝিঁঝির ডাক আর জঙ্গল থেকে ভেসে আসা মৃদু হাওয়ার সনসন ছাড়া আর কিছুই শোনা যায় না। একটা জমাট নৈঃশব্দ ক্রমশ গ্রাস করছিল আমাকে। যতবার পায়ে পাথর লেগে হোঁচট খেলাম মনে হলো সেই পাথরের গড়িয়ে যাওয়ার আওয়াজ বুঝি নিচের গোটা গ্রাম জুড়ে শোনা যাচ্ছে। উঠতে উঠতে বারবার সেই বয়স্ক ভদ্রলোকের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যিই কি কিছু দেখতে পেতেন উনি? নিশ্চয়ই এই জঙ্গলেরই আশেপাশে কোথাও এসে দাঁড়াতেন এক সময়। এক দৃষ্টে চেয়ে থাকতেন কোনো একটা গাছের দিকে, কথা বলতেন অদৃশ্য কারো সঙ্গে। সে কি এখনো জঙ্গলের ভিতরেই আছে? কথাগুলো ভেবে বুকের ভিতরটা ছমছম করে উঠতে লাগলো আমার। আচমকা থমকে দাঁড়িয়ে পড়লাম। এবার জঙ্গল শুরু হতে চলেছে। প্রান্তরেখার গাছগুলো একেবারে আমার পায়ের সামনে। বিরাট মহিরুহের সার তারা ভরা আকাশের বুক ছুঁতে অগ্রসর হয়েছে। তাদের পাতা আর ডালপালার ফাঁকে সরসর করে হাওয়ার আওয়াজ কানে এলো, যেন ফিস ফিস করে কথা বলতে চাইছে কেউ। সারা বছরই গাছের পাতায় এমন ফিসফিসানি শোনা যায়, হয়তো কেউ খেয়াল করে না। কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে ইতস্তত করলাম আমি। গাছের বাকল আর মাটির গন্ধ এসে মোহগ্রস্ত করে ফেলতে লাগলো। মনে হলো ভিতর থেকে হাতছানি দিয়ে কেউ যেন ডেকে চলেছে আমাকে। 7-5 না ভেবে জঙ্গলের ভিতরে পা বাড়ালাম আমি।
সঙ্গে সঙ্গে সেই গাঢ় অন্ধকারের ভিতর থেকে কিছু একটা এসে যেন চেপে ধরলো আমার হাতটা। আমি ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েও কিছুই দেখতে পেলাম না। সামান্য চাঁদের আলো এসে পৌঁছচ্ছে না জঙ্গলের ভিতরে। সেই হাতের টান আমাকে টেনে নিয়ে চলল জঙ্গলের ভিতরের দিকে, আরো গভীর, আরো ঘন অন্ধকারের দিকে। আমাদের দুপাশে গাছের সার দ্রুত গতিতে সরে যেতে লাগলো পিছনের দিকে, যেন একটা বিরাট সৈন্যদল সার বেঁধে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কিছু দূর সেইভাবে চলার পর খানিকটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম আমরা। এখানে গাছের সার কিছুটা পাতলা হয়ে এসেছে। আমাদের মাথার উপরে যেন ঝুঁকে পড়েছে তারা। ভোর হয়ে আসছে, পাশ থেকে সেই চেনা কণ্ঠস্বরটা শুনতে পেলাম। অনেকটা গাছের পাতার অস্পষ্ট আওয়াজটার মতোই সেটা। মৃতের জঙ্গলের একেবারে মাঝখানে এসে দাঁড়িয়েছি আমরা। একটা মাঝারি শ্যাওলায় ঠেকে যাওয়া পাথরের উপর বসে পড়লাম আমি। মনে হলো পূবের দূর প্রান্ত থেকে একটা হালকা আলোর আভাস একটু একটু করে ফুটে উঠছে। বাতাস জেগে উঠছে ধীরে ধীরে। প্রথম সূর্যের রেখা দুটো গাছের কাণ্ডের ফাঁক দিয়ে এসে আমার পায়ের কাছে একটা আলোর বৃত্ত তৈরি করল। এসো আমার সঙ্গে। আমার সঙ্গীর চেনা গলা আবার শুনতে পেলাম। এখানে সময়ের অস্তিত্ব নেই, চলো তোমাকে দেখাই কাকে নিতে এসেছি আমি। সেই হাতের টানে এগিয়ে চললাম সামনের দিকে। মনে হতে লাগলো দ্রুত কেটে যাচ্ছে সময়টা। সূর্যটা কয়েক সেকেন্ডের মধ্যেই দিগন্ত রেখা ছেড়ে জ্বলে উঠল মাথার উপর। গাছের ছায়া খেলা করতে লাগলো আমাদের পায়ের কাছে। জঙ্গল আবার ঘন হতে শুরু করেছে। শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে এক বিন্দু রোদ এসে আমাদের মুখে আলপনায়কেই মিলিয়ে যাচ্ছে। ভালো করে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই ধান ক্ষেতটাকে আবার দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে ডুবে নেই আর সেটা। ঝকঝকে সূর্যের আলো এখন খেলা করছে তার উপর। অথচ মাত্র কয়েক মিনিট আগেই তার অন্ধকার বুকের ওপর দিয়ে হেঁটে এসেছি। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম আমি। হঠাৎ মনে হলো মাঠের এক প্রান্ত থেকে একটা ঘোড়ার গাড়ি একদিক থেকে আরেক দিক পার হচ্ছে। গ্যারেজের ছাউনির বাইরে একজন বসে চালাচ্ছে গাড়িটা, ভিতরে অন্য কেউ বসে। ঘোড়া দুটোর পায়ের চলার সঙ্গে সঙ্গে নড়ে উঠছে গোটা গাড়িটা। চলতে চলতে মাঠের ঠিক মাঝামাঝি এসে সেটা থেমে গেল। গাড়ির চালক নিচে নেমে এসে গ্যারেজের দরজা খুলতে ভিতরে যিনি বসেছিলেন তিনি নেমে এলেন নিচে। তার সমস্ত শরীর কালো কাপড়ে ঢাকা। মাথা থেকে পা অবধি কিছুই দেখা যায় না। আমি স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম সেই দৃশ্য। চালককে কিছু একটা বলতে চালক মাথা দোলালো। তারপর আঙুল তুলে জঙ্গলের অন্যদিকের প্রান্তটা দেখিয়ে দিল। কাপড়ে ঢাকা সেই মানুষটা কিন্তু সেদিকে গেল না, উল্টে দ্রুত পা চালিয়ে আমরা যে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছি সেদিকেই আসতে লাগলো সে। একেবারে আমাদের সোজাসুজি। জঙ্গলের ভিতরের অন্ধকারে আমরা দাঁড়িয়ে আছি বলে আমাদের এখনো দেখতে পাচ্ছে না সে। মানুষটাকে উল্টো দিকে হেঁটে আসতে দেখে চালক তাকে একবার বাধা দিল, কিন্তু তাতে আমল দিল না কাপড়ে ঢাকা মানুষটা। সে আগের মতোই ছন্দবদ্ধ পায়ে হাঁটতে হাঁটতে
এগিয়ে আসতে লাগলো মৃতের জঙ্গলের দিকে। একেই তবে নিয়ে যেতে এসেছেন ভদ্রলোক, কিন্তু হেঁটে আসা মানুষটার মুখ এখনো দেখতে পাচ্ছি না আমি। মুখের সামনেটায় যেন অনেকটা ছায়া ভিড় করেছে তার। এখন সে আমাদের থেকে মিটার খানেক দূরে, আর কয়েক পা এগোলেই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে সে। ঠিক এই সময়ে তার মুখের সামনে থেকে অন্ধকার সরে গেল। বিস্ময়ের একটা ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে এলাম আমি। এই কাকে দেখছি? তবে কি? উত্তেজনার মাঝে অনুভব করতে পারলাম আমার কবজির কাছে হাতের টান আর নেই। সেটা বুঝতে পেরেই পিছন দিকে দৌড় দিলাম আমি। ছুটতে লাগলাম বন বনানির প্রান্তরেখার দিকে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে লক্ষ্য করলাম আমার চারদিকের জঙ্গল একটু একটু করে ঢেকে যাচ্ছে ঘন অন্ধকারে। কানের দুপাশ দিয়ে উন্মাদ হাওয়ার ব্যস্ত ছোটাছুটি আমার বুকের নিঃশ্বাস বন্ধ করে দিল। একটু আগে যা দেখেছি সব ভুলে সেই নারকীয় জঙ্গলের বুক চিরে দৌড়াতে লাগলাম আমি। সেদিন হোটেলে ফিরে নিজের ঘরে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে আর সেখানে থাকিনি আমি। এর প্রায় 1 বছর পরে আবার একবার কর্মসূত্রে সেই গ্রামে যেতে হয়েছিল আমাকে। খানিকটা অতীতের স্মৃতি রোমন্থন করতেই হয়তো গিয়ে উঠেছিলাম সেই একই হোটেলে। তবে এবার আর সেখানে রাত কাটানোর ইচ্ছা ছিল না আমার। সকালের জলখাবারটা সেখানে সেরেই বিদায় নেওয়ার প্ল্যান ছিল। তবে হোটেল মালিকের সেই মেয়েটিকে কিন্তু আর দেখতে পাইনি সেদিন। খেয়ে দিয়ে টাকা মেটাতে ম্যানেজারের টেবিলে গিয়ে তাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনার মেয়েটিকে তো আর দেখছি না, বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? টাকা গুনতে গুনতে মাথা নেড়েছিল লোকটা। না বাবু, বিয়ে হওয়ারই কথা ছিল তা, কিন্তু তার আগেই ওই রান খেতে কাজ করতে করতে এমন সানস্ট্রোক হলো যে আপনি চলে যাওয়ার দিন কয়েকের মধ্যেই মেয়ে আর বেঁচে নেই আমার। টাকাটা হাতে নিলাম আমি। মনে পড়ে গেল জঙ্গলে সেদিন সেই কাপড়ে ঢাকা মূর্তির মুখ থেকে অন্ধকার সরে যেতে সেই মেয়েটির মুখটাই দেখেছিলাম আমি। একটা অচেনা শীষ দিতে দিতে এগিয়ে আসছিল সে আমার সঙ্গীর দিকে। দেখুন, লেখকদের সম্পর্কে একটা ভারী গোপন কথা আপনাদের এই বেলা বলে রাখছি। লেখক যদি পুরুষ হন তাহলে অকারণে গল্পে নারী চরিত্র নিয়ে আসেন না। নিয়ে আসেন দুটো কারণে, হয় তাকে প্রেমে ফেলতে, না হয় তাকে মেরে ফেলতে। যদি দেখেন গল্পের নারী চরিত্র কারো প্রেমে পড়েনি, বুঝবেন গল্পের কোনো একটা অংশে তার মৃত্যু লেখা আছে। যোগাযোগ করতে পারেন আমার সাথে sayok@amigstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে devjani@amigstation.com এই ঠিকানায়। শুনছিলেন অ্যালজেনন ব্ল্যাকউডের লেখা উডস অব দি ডেড অবলম্বনে মৃতের জঙ্গল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।